মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে জুটি। রবীন্দ্রনাথ ঠাকুর যে এই ছুটি কবিতায় যে লাইনগুলি বলেছিলেন, এই ছুটির সাথে আজকের গল্প ছুটির কোনো মিল নেই। সেখানে ছুটি ছিল এক মুক্তির আনন্দ, কিন্তু আজকের ছুটি গল্পে আমরা দেখব সব ছুটি আর আনন্দের হয়ে ওঠে না। তেমনই এক বেদনাবিধুর স্নেহ মায়া মমতা ছেড়ে গল্পের শেষে ফটি ছুটি নেয়, বলে ওঠে, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। এই ছুটি কতটা বিষাদাত্মক, মর্মান্তিক এবং করুণ তা আমরা গল্প আলোচনার মাধ্যমে তা জেনে নেব। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, যারা এবারে সেমিস্টার 2 পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রে তোমাদের বাংলা পাঠ্য বইয়ের প্রথম গল্পটি হলো ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো ছুটি। ছুটি সম্পর্কে আলোচনার আগে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে জেনে নেব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি শুধু বাংলায় নয়, ভারতে নয়, সারা বিশ্বে তিনি কবিগুরু হিসাবে পরিচিত। তার বিষয়ে জানে না এমন সংখ্যা খুবই কম। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একবার বলেছিলেন, কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। শুধুমাত্র এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নয়, গোটা বাঙালি জাতি তথা বিশ্ববাসী কাছে তিনি এক বিস্ময়ের বিষয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে 7ই মে এবং বাংলায় 1268 সালে বঙ্গাব্দে 25শে বৈশাখ। এই স্বনামধন্য লেখক ও প্রতিভাধর ব্যক্তির মৃত্যু ঘটেছিল 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট, বাংলা 1348 বঙ্গাব্দে 22শে শ্রাবণ। যেহেতু আজকে রবীন্দ্রনাথের আলোচনার বিষয় ছোট গল্প সংক্রান্ত, তাই রবীন্দ্রনাথের ছোট গল্প কেমন ধরনের ছিল সে বিষয়ে আজ আলোচনা করব। রবীন্দ্রনাথ কিন্তু শুধু ছোট গল্পকার ছিলেন না, ছিলেন কবি, সাহিত্যিক, গীতিকার, ঔপন্যাসিক, দার্শনিক, অর্থাৎ সাহিত্যের সর্বক্ষেত্রে তিনি বিচরণ করেছিলেন। সেই ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রচনার ক্ষেত্রে অসাধারণ প্রতিভা অধিকারী পরিচয় তিনি দিয়েছিলেন। গল্পের মধ্যে দেখিয়েছিলেন মানবিক সম্পর্কে গভীরতা এবং নানা অনুভূতির বহিঃপ্রকাশ ও সমাজের নানান বাস্তব চিত্র। আমাদের আলোচনার এই ছোট গল্পটি ছুটি নামে এই গল্পটি আলোচনার পূর্বে ছুটি গল্পের উৎসটি আমরা জেনে নেই। রবীন্দ্রনাথের যখন 30 থেকে 47 বছর বয়স, তার সেই শ্রেষ্ঠ ছোট গল্পগুলি সেই সময়েরই রচনা, অর্থাৎ সাল অনুসারে 1891 থেকে 1916 হিতবাদী ও সাধনা পত্রিকায় যখন একে একে গল্প প্রকাশিত হচ্ছে, তেমনি 1892 খ্রিস্টাব্দে অর্থাৎ বাংলায় 1299 বঙ্গাব্দে পৌষ মাসে আমাদের আলোচ্য গল্প ছুটিটি প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে তা স্থান পায় গল্পগুচ্ছে। ছুটি গল্প মধ্য দিয়ে যে প্রধান চরিত্র ফটিকের জীবন কাহিনী বর্ণিত হয়েছে, সেই ছুটি ছোট গল্পটির অন্যান্য যারা চরিত্র ছিল, মাখনলাল, ফটিকের বিধবা মা, বিশম্বরবাবু, ফটিকের মামি, পুলিশ, বাঘাবাগদি প্রমুখ। এখন ছুটি গল্পটি বোঝার আগে বুঝতে হবে ছুটি কী। ছুটি মানে আমরা সাধারণত ভাবি মুক্তি, আর মুক্তি মানেই আনন্দ, কিন্তু সব ছুটি আর আনন্দর হয়ে ওঠে না, তা বেদনারও হয়ে থাকে। তেমনই এক বেদনাবিধুর স্নেহ মায়া মমতা ছেড়ে গল্পের শেষে ফটিক ছুটি নেয়, বলে ওঠে, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। ছুটি গল্পের ফটিক আসলে কে? পূর্বেই বলেছি, রবীন্দ্রনাথ জমিদারি কাজে তিনি একসময় শাহজাদপুরে যেতেন। সেই সালটি ছিল 1890 সাল।
সেই সময় তিনি পল্লীগ্রামে ঘুরে জলপথে ভ্রমণ করে জমিদারি দায়িত্ব পালন করতেন এবং সেখান থেকে যে অভিজ্ঞতা তার সঞ্চয় হতো সেগুলি হতো কবির কবিতার রসদ, ছোট গল্পের বীজ। তেমনি সেখানকার এক দাঁড়িয়াপুরের চক্রবর্তীদের বাড়ির ছেলে হারাধন চন্দ্রের সাথে তার আলাপ হয়েছিল। রবীন্দ্রনাথ সেই ছেলেটিকে নিয়ে ছুটি গল্পটি লিখেছিলেন। প্রিয় ছাত্রছাত্রীরা, ছুটি গল্পের আমি লাইন ধরে আলোচনার পূর্বে তোমাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে যাতে তারা উপকৃত হয়। তোমরা যে এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, পূর্বে যারা করেছো বা পরবর্তীতে করবে, এতে আমি বেশ অনুপ্রাণিত হই এবং আরও তোমাদের সাহায্যের কথা মাথায় রেখে ভিডিও, তোমাদের উপকারের কথা মাথায় রেখে আমি আরও ভিডিও দিতে আগ্রহী হয়ে উঠি। চলো শুরু করা যাক। ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুর। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া এক নতুন ভাবোদয় হইল। বালকদের মধ্যে যে সর্দার অর্থাৎ যে হেড বা নেতা, সে ফটিক চক্রবর্তী। তার মাথায় চট অর্থাৎ হঠাৎ করেই নতুন ভাবোদয় হইল। এই নতুন ভাবোদয় মানে ভাবের উদয় হইল বা তার একটা বিশেষ একটা পরিকল্পনা মাথায় আসলো। সেটি কি? নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাস্তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল। তা নদীর ধার তারা খেলা করছিল, সেখানে একটা বড় ধরনের শাল গাছের কাঠ যেটা মাস্তুলে রূপান্তরিত করা হবে, অর্থাৎ নৌকার পাল বাঁধানোর জন্য যে দণ্ড, সেই দণ্ডটি রূপান্তরিত হবার অপেক্ষায় আছে। সেই দণ্ডটিকে তারা স্থির করল, সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। যে ব্যক্তির কাঠ আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময়, বিরক্তি, অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া বালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল। তাহলে শাল কাঠটি কোনো এক ব্যক্তির, অর্থাৎ সে এসে যখন দেখবে যে এই কাঠটি নদীর মধ্যে আছে, তখন সে বিস্ময় হবে এবং বিরক্তি প্রকাশ করবে, তাতে তার অসুবিধাও হবে। আর এতেই বালকদিগের আনন্দ হবে। তা বালকদিগের স্বভাব একটু দুষ্টুমি, সেই দুষ্ট স্বভাব করে থাকে, আর এতে তারা বিশেষ আনন্দিত হয় তেমনইভাবে। যে বালক সুলভ যে আচরণ, যথারীতি যেই ভাবনা সেই কাজ তারা করে ফেলল। কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে, এমন সময় ফটিকের কনিষ্ঠ মাখনলাল গম্ভীরভাবে সেই গড়ির ওপরে গিয়া বসিল। ছেলেরা তাহার এইরূপ উদার ঔদাসীন্য দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল, কিন্তু তাদের উদ্দেশ্য মতো কাজ করায় বাদ সাধল ফটিকের যে ছোট ভাই মাখনলাল। সে তখন গম্ভীরভাবে ওই গুড়ির উপর গিয়ে বসল। সকলে তখন এইরূপ এক উদার ঔদাসীন্য দেখিয়া তারা বিমর্ষ হইয়া গেল। ঔদাসীন্য অর্থাৎ উদাসীনতা দেখে তারা অবাক হয়ে গেল। তখন তারা কি করল? একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আধটু ঠেলিল, কিন্তু সে তাহাতে কিছুমাত্র বিচলিত হইল না। এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রিয়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। মানে একজন এসে যখন মাখনলালকে ওঠার জন্য একটু আধটু ঠেলে ঠেলে দিচ্ছিল, কিন্তু সে নড়ছিল না। সে যেন এই সকল এদের খেলাধুলার মধ্যে একটা অসারতা সম্বন্ধে সে নীরবে চুপচাপ বসেছিল, অর্থাৎ তাদের সঙ্গে তার কোনো একটা সম্বন্ধ নেই। তখন ফটিক আসিয়া আস্ফালন করিয়া অর্থাৎ দম্ভ প্রকাশ করে বলল, দেখ মার খাবি, এই বেলা ওঠ। যেহেতু ফটিক বড়, সেহেতু সে তার ছোট ভাই মাখনলালকে বলে যে এই বেলা না উঠলে তাকে কিন্তু মারবে, মারের ভয় দেখায়। সে তাহাতে আরেকটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ীরূপে দখল করিয়া লইল। অর্থাৎ এখানে মাখনলালের একটা জেদি স্বভাবের পরিচয় পাওয়া গেল। সে সেখানে একটু নাড়িয়া চাড়িয়া আসনটি আরও স্থায়ীভাবে পাকাপোক্ত করে নিল। এইভাবে এরূপ স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ডদেশে অনতিবিলম্বে একটা চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল, কিন্তু সাহস হইল না। এই অবস্থায় যেহেতু বালকদিকে সর্দার ফটিকের কথা যেহেতু শুনছে না, যে ফটিক তার নিজের সম্মান রক্ষার জন্য যে সকলের সে হেড এবং তার যে একটা নেতা পরিচয়, সেই নেতার রক্ষা করতে তার সেই অবাধ্য যে ভাই তার গণ্ডদেশে অর্থাৎ গালে তার একটা দ্রুত একটা চর কষিয়া দেওয়াই ছিল ফটিকের কর্তব্য, কিন্তু সে দিতে পারছিল না, তার সেটা সাহস হয়ে উঠছে না।
কিন্তু এমন একটা ভাব ধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে। যেহেতু মারতে পারছে না সেহেতু তার ভাবভঙ্গি দ্বারা বোঝাতে চাইল যে রীতিমতো তাকে শাসন করতে পারে, কিন্তু সে করছে না। কারণ হলো পূর্বাপেক্ষা আর একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে, তাহাতে আরেকটু বেশি মজা আছে। মানে এই যে পুরনো পরিকল্পনা করেছিল পূর্বে যে গুড়িটা গড়াইয়া তার নদীতে নিয়ে যাবে, কিন্তু গুড়িটা গড়াইয়া নদীতে নিয়ে যাওয়ার মধ্যে একটা মডিফাই করলো। সেটা কি করলো, পূর্বের খেলার সঙ্গে এটা আরও নতুন একটা মাত্রায় পরিকল্পনা আসলো। সেটা কি, সেটা আরও বেশি মজার। প্রস্তাবটা এটাই, মাখনলালকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যাক। মানে মাখনলালকে সমেত কাঠটাকে গড়িয়ে দেবে। মাখন এতে মনে করছে ইহাতে তাহার গৌরব আছে, কারণ কাঠটাও ঘুরবে, সেও ওখান থেকে চড়তে পারবে, সে অনুভব করেছে। কিন্তু সে ভাবতে পারছে না যে গড়িয়ে পড়লে কিন্তু ও পড়ে যাবে। কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনা আছে তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই। যথারীতি বালকেরা তেমন কোনো পরিপূর্ণ চিন্তা তারা করতে পারেনি। তারা সামান্য এটুকু চিন্তা করেছে কাঠটাকে গড়াবে, কিন্তু পরবর্তীতে যখন মাখনলাল এসে বসেছে, বরং মাখনলাল শুধু কাঠটাকে গড়াবে। তাদের কাছে এটাই হচ্ছে যে কাঠও গড়াবে, মাখনলালও তার উপর দিয়ে চড়ে যেতে পারবে। মাখনলালের ভাবনা তেমন, অর্থাৎ এ থেকে যে একটা বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে তার দুই পক্ষের, অর্থাৎ ফটিক নেতা ও তার অন্য বালকদিগর আর অপরদিকে মাখনলাল, তাদের মনে এটা কিন্তু উদয় হচ্ছে না। ছেলেরা কোমর বাঁধিয়া যথারীতি ঠেলিতে আরম্ভ করিল। তারা এই একত্রে কাজ করার জন্য, শক্তি সঞ্চয়ের জন্য তারা একই স্বরে উচ্চারিত করতে থাকে, মারো ঠেলা হ্যাঁইও, সাবাস জোয়ান হ্যাঁইও। গুড়ি এক পাক ঘুরিতে ঘুরিতেই মাখন তার গাম্ভীর্য, গৌরব, তত্ত্বজ্ঞান সমেত ভূমিষ্যাৎ হইয়া গেল। মানে সে গাম্ভীর্য, তার গৌরব, সে ভেবেছিল তাকে ঘোরাবে, এতে তার গৌরব, আর সে তত্ত্বজ্ঞান সমেত, মানে সে বিষয়ে যেন জ্ঞানী, যে পড়বে বললো না যে অকাল তত্ত্বজ্ঞানী মানব, সে সব ক্রিয়ার অসারতা সম্বন্ধে পুরোপুরি উদাসীন থেকে সে সেখানে বসেছিল নীরবে চিন্তা করতে, আর নিজে যে একটা গাম্ভীর্য ভাব রেখেছিল যাতে করে সকলে তার উপর একটা ভয় পায়, সেই সমস্ত নিয়ে সে ভূমিষ্যাৎ হইয়া গেল, মানে মাটিতে গড়িয়ে পড়ল। খেলার আরম্ভেই এইরূপ আশা অতীত ফল লাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল। হৃষ্ট অর্থাৎ আনন্দিত। আশা অতীত মানে তারা যা আশা করেছিল তার থেকে যেন অতিরিক্ত তারা একটা ফল পেয়েছে। কিন্তু ফটিক কিন্তু শস্যব্যস্ত হইল। কেন সে অতিব্যস্ত হয়ে উঠল? কারণ এই যে ভূমিশয্যা হয়ে উঠেছে মাখন তৎক্ষণাৎ, সে কিন্তু উঠে মাকে নালিশ করতে পারে। এর পরিবর্তে মা তার ফটিকের উপরে কিন্তু প্রহার করতে পারে বা বকতে পারে। মাখন তৎক্ষণাৎ ভূমিশয্যা ছাড়িয়া ফটিকের উপর গিয়া পড়িল, একেবারে অন্ধভাবে তাকে মারতে লাগল। তাহার নাকে মুখে আঁচড় কাটিয়া কাঁদিতে কাঁদিতে গিরিয়া অভিমুখে গমন করিল। মানে নিজেও তার দাদাকে মারল, আবার তার দাদা যে তার উপরে এটা একটা অন্যায় করেছে সেটার শাস্তি হিসাবে উসুল করে নেওয়ার জন্য সে আবার তার দাদাকে তো মারলই, আবার একটা কাঁদিতে কাঁদিতে সে গিরিয়ের দিকে গেল, যেখানে অভিযোগ করবে তার মায়ের কাছে। এইভাবে খেলা পঙ্গ হয়ে গেল, অর্থাৎ নষ্ট হয়ে গেল, ভাঙিয়া গেল। ফটিক তখন গোটাকত কাশ উৎপাটন করিয়া লইয়া একটা অর্ধ নিমগ্ন নৌকার গলুইয়ের উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের গোড়া চিবাইতে লাগিল। ফটিক যেহেতু দেখলো যে খেলা সমস্ত কিছুই নষ্ট হয়ে গেল, তার মানসিকভাবে আর এতে আনন্দ উপভোগ করতে পারল না, তখন সে একটা কাশ, আমরা কাশফুল দেখি না শরতে, সেই কাশের একটা ডাঁটা সে নিল, যেহেতু একটু শক্ত মতন হয়, সেটা নিয়ে সে অর্ধ নিমগ্ন মানে হালকাভাবে নিমজ্জিত অর্ধে নৌকার গলুই, অর্থাৎ নৌকার সামনের যে সরু অংশটি, সেখানে গিয়ে উপরে সে চড়িয়া বসে চুপচাপ কাশের গোড়া চিবাচ্ছে। এমন সময় একটা বিদেশি নৌকা ঘাটে আসিয়া লাগিল। একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁফ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন। বিদেশি যে নৌকার ঘাটে আসলো সেখান থেকে বেরিয়ে আসলো অর্ধবয়সী ভদ্রলোক, অর্থাৎ তার কাঁচা গোঁফ কিন্তু তার চুল পাকিয়া গিয়াছে। বালককে জিজ্ঞাসা করল, চক্রবর্তীদের বাড়ি কোথায়? বালক বলতে ফটিককে জিজ্ঞাসা করল। বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল, ওই হোঁতা। ওর তো এমনি মাথা খারাপ, কারণ খেলার আগে খেলা পণ্ড হয়ে গেছে, এই থেকে তার ভাইয়ের সঙ্গে একটা মারপিট হয়ে গেছে, আবার বাড়িতে গেলেই তার মা বকবে, এরকম একটা দুশ্চিন্তা নিয়ে আছে। ও উল্লেখ করে বলে দিল একদিকে যে ওই হতা, কিন্তু সে কোন দিকে যে নির্দেশ করলো কাহার বুঝিবার সাধ্য রইল না, মানে কোনো দিক না উল্লেখ করে বললো ওই হতা, এই বলে সে ছেড়ে দিল। ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করলো, কোথা? সে বলিল, জানি নে, বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে রস গ্রহণে প্রবৃত্ত হইল। তৃণমূল মানে যে কাশ উৎপাদন করিয়া সে চিবাচ্ছিল সেটা, সেখান থেকে যেন সে একটা রস গ্রহণে প্রবৃত্ত হইল। বাবুটি তখন অন্য লোকের সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন। এদিকে যেহেতু ফটিক
ফটিকের ভাই মাখন তার মায়ের কাছে নালিশ করেছে। এখন এই নালিশটার সত্যতা কতটুকু তা জানতে সে ফটিকের মা তার বাড়ির কর্মচারী বাঘা বাগদিকে পাঠিয়ে দিয়েছে। বাঘা বাগদি কেন? কারণ বাগদি একটা বিশেষ সম্প্রদায়। এই বাগদিদের মধ্যে যার নাম বাঘা, সেই বাঘা বাগদি এসে উপস্থিত হয়েছে। ফটিককে বলছে, ফটিক দাদা, মা ডাকছে। ফটিক কহিল, যাব না। বাঘা তাহাকে বলপূর্বক আর কোলা করিয়া তুলিয়া লইয়া গেল। ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল। ফটিক যেহেতু বালক, পূর্ণবয়স্ক যুবক নয়, এবং বাঘা তার থেকে অনেকটা বলশালী, সেই জন্য তাকে আর কোলা কোলে, মানে এরকম কোলে করে নিয়ে, দুই হাতে কোলে করে নিয়ে ভালো করে জাপটে ধরে তাকে নিয়ে গেল। কিন্তু ফটিক হাত পা ছাড়িয়ে সে বাঁচার চেষ্টা করছিল। কিন্তু যখন সে বাড়িতে উপস্থিত করল বাঘা বাগদি তাকে, ফটিককে দেখা মাত্র তাহার মা অগ্নিমূর্তি হইয়া কহিলেন, আবার তুই মাখনকে মেরেছিস? আবার তুই? মানে ফটিক এবং মাখন সাধারণত বালক সুলভভাবে তারা একে অপরে মারামারি করত। হয়তো ফটিক মাখনকে মারত, তাই সেই পুনরায় যেহেতু এই ঘটনাটা আবার ঘটেছে, তাই বলছে, আবার তুই মাখনকে মেরেছিস? ফটিক কইল, না, মারিনি। ফের মিথ্যে কথা বলছিস। কখনো মারিনি। মাখনকে জিজ্ঞাসা করো। মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল, হাঁ, মেরেছে। তখন আর ফটিকের সহ্য হইল না। দ্রুত গিয়া মাখনকে এক সশব্দ চর কষাইয়া দিয়া কহিল, অর্থাৎ যেটা তার পূর্বে মনে হয়েছিল, কিন্তু মারেনি, সাহসে কোলায়নি। কিন্তু এটা যখন সে মারেনি, বরং সে মার খেয়েছে, তার নাকে মুখে আঁচড় দিয়ে সে গৃহ অভিমুখে এসে মাকে নালিশ করেছে, তো যখন এটা সে করেনি, তবুও তার উপর যখন অপবাদ দিচ্ছে, তখন সে আর রাগ ধরে রাখতে পারেনি। দ্রুত গিয়ে যখন মাখনকে একটা সশব্দের চর মারল আর বলল, ফের মিথ্যে কথা। মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সবেগে নাড়া দিয়া তাহার পিঠে, মানে পিঠে 2-3টা প্রবল চপেটাঘাত করিলেন। ফটিক মাকে ঠেলিয়া দিল, মানে মারার কারণে সে মার রাস্তায় বাঁচার জন্য মাকে ঠেলিয়া দিল। কিন্তু মা চিৎকার করিয়া কহিলেন, হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলিস? এই ঘটনাটা যখন ঘটছে, ঠিক এমন সময় সেই নদীর পাড়ে যে অর্ধবয়সী ভদ্রলোককে ফটিক বলেছিল ওই হোতা চক্রবর্তীদের বাড়ি সম্পর্কে সে দিক নির্দেশ করেনি, সেই বালকটি, মানে সেই লোকটি, কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বললেন, কি হচ্ছে তোমাদের? ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন, কেন বিস্ময়ে আনন্দে? কারণ এইটি ফটিকের মার দাদা। ও মা, এই যে দাদা, তুমি কবে এলে? বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন। এটা একটা সামাজিক রীতি ছিল, বড়দেরকে প্রণাম জানাতে হয়, তাই তাকে গড় করিয়া প্রণাম করল। এখানে অভিভূত যদি বলতে হয়, তাহলে অভিভূত হচ্ছে কাতর, মানে আনন্দে, মানে খুব একটা উৎফুল্লিত হয়ে গেছে, অবাক হয়ে গেছে। বহুদিন পরে দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন। বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন, মানে ফটিকের মামা, অর্থাৎ ফটিকের মার দাদা, বহুদিন হয়েছে সে পশ্চিমে কাজ করতে গিয়েছিল। তা পশ্চিমে কাজ করতে যাওয়ার পর থেকে এই যাবৎ ফটিকের মার যে 2টি সন্তান হয়েছে, অর্থাৎ ফটিকের মামার যে 2টি ভাগনা হয়েছে, সেটা সে জানত না। অন্যদিকে ফটিকের মামাকে ফটিক ও মাখনলাল দেখেনি, তাই নৌকার যখন ওখানে বসেছিল গলুয়ের উপরে, তখন সে তাকে চিনতে পারেনি। যাই হোক, একে অপরকে যখন চিনতে পারেনি, এবার যখন সাক্ষাৎ হলো, দেখল তার ভাগনা দুটো অনেকটাই বড় বাড়িয়া উঠিয়াছে। এমনকি ইতিমধ্যে ফটিকের বাবা, অর্থাৎ ফটিকের মার স্বামীর মৃত্যু হইয়াছে, কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই। আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্বরবাবু তাহার ভগ্নীকে দেখিতে আসিয়াছেন। ভগ্নীকে মানে হচ্ছে বোনকে, আর বিশ্বম্বরবাবু, তাহলে বুঝলাম সেই বাবুটির নাম বিশ্বম্বর। তিনি এই ভগ্নীকে দেখতে এসেছেন, যেহেতু বহুদিন দেখা হয়নি। কিছুদিন খুব সমারোহে গেল, মানে তিনি এখানে কয়েকদিন খুব আনন্দের সাথে কাটালেন। অবশেষে তিনি যখন চলে যাবেন, সেই বিদায় লইবার 2-1 দিন পূর্বে বিশ্বম্বরবাবু তার ভগ্নীকে ছেলেদের পড়াশোনা, মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন। স্বাভাবিক, যেহেতু সে দাদা, বোনের উপর একটা কর্তব্য আছে, তাই বোনকে বহুদিন দেখেনি, যাওয়ার উপস্থিত হয়েছে, তার মানে ফটিকের বাবা নেই, তাহলে বোনদের পড়াশুনো কেমন চলছে, তার মনের অবস্থা কী, এগুলো জানা তার একটা দায়িত্ব। সেই অনুসারে সে যখন জানতে চাইল, উত্তরে ফটিকের অবাধ্য, উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ, অন্যদিকে মাখনের সম্বন্ধে সুশান্ত, সুশীলতা, বিদ্যা অনুরাগের বিবরণ শুনিলেন। অর্থাৎ ফটিক আর মাখন 2 বিপরীত। একদিকে ফটিক অবাধ্য, উচ্ছৃঙ্খলতা,
পাঠে তার অমনোযোগ। মাখন অবাধ্য নয়, সুশান্ত। উচ্ছৃঙ্খলতা নয়, সুশীলতা। পাঠে অমনোযোগী, কিন্তু মাখন বিদ্যা অনুরাগী। তাহলে তাহার ভগিনী তখন কহিলেন, তাহার ভগিনী অর্থাৎ বিশ্বম্বরবাবুর বোন বলিলেন, ফটিক আমার হাড় জ্বালাতন করিয়াছে। হাড় জ্বালাতন মানে সবসময় ঝগড়া ঝামেলা, মানে নানাভাবে তার মানসিকভাবে তার মাকে বিশেষভাবে অসন্তুষ্ট করে তুলছে। শুনিয়া বিশ্বম্বর প্রস্তাব করিলেন, তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন। বিধবা এই প্রস্তাবে সহজে সম্মত হইলেন। কোন প্রস্তাব? ওই যে তার এই ভাগনা অর্থাৎ ফটিকের যে উচ্ছৃঙ্খলতা ও অমনোযোগিতা, এগুলো দূর করার জন্য তিনি কলকাতায় নিয়ে যাবেন, যাতে তার বোন একটু মানসিকভাবে শান্তি পায় এবং শুধুমাত্র মাখনের দেখাশোনা করে তার জীবনটা যাতে নির্বাহ করতে পারে। আর ফটিকের সমস্ত দায়িত্বটা তার মামা নিজের হাতে নেবে এবং কলকাতায় নিয়ে গিয়ে তাকে পড়াশুনো দিয়ে শিক্ষার ব্যবস্থা করবে। বিধবা এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন। এবার ফটিকের কাছে রায় নেওয়ার পালা। ফটিককে জিজ্ঞাসা করা হলো, কেমন রে ফটিক, মামার সঙ্গে কলকাতায় যাবি? ফটিক তো ছোট, কলিকাতার পরিবেশ কেমন, আর সে গ্রামে থেকে যে অবাধ স্বাধীনতা পায় সেটি কেমন, তার পার্থক্য সে জানে না। তার কাছে মনে হয়েছে কলকাতা একটা নতুন জায়গা, নতুন পরিবেশ, সেখানে যাবে, মামা বাড়িতে যাবে। এই আনন্দে সে এক বাক্যে, মাত্র একটি শব্দে জানিয়ে দেয়, যাব। যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না, কারণ ওই যে ফটিক তো অবাধ্য, উচ্ছৃঙ্খলতা, পাঠে অমনোযোগ, মানসিকভাবে বিশেষভাবে তিনি অর্থাৎ ফটিকের মা বিশেষভাবে অসন্তুষ্ট হয়ে ওঠেন, মানসিক চিন্তায় তিনি ভোগেন। তাহলে সেখান থেকে তার একটা বিদায় যদি জানাতে পারে, অর্থাৎ ফটিককে আপন দাদার কাছে দিয়ে সে একটা মানসিক শান্তি লাভ করতে পারবে, তাই মায়ের আপত্তি নেই। কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনোদিন না সে মাখনকে জলেই ফেলিয়া দেয়, কি মাথায় ফাটায়, কি এক দুর্ঘটনা ঘটায়। তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এত অদৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈষৎ ক্ষুণ্ণ হইলেন। এইসব তার দুশ্চিন্তা থাকে, কারণ একদিকে তিনি বিধবা, হঠাৎ করে যদি কিছু ঘটে যায় দুই ছেলের মধ্যে, তাহলে এগুলো দেখাশোনা করবে কে, তাকেই করতে হবে। যাতে এই দুর্ঘটনা না ঘটে সেজন্য ফটিকের এই বিদায় গ্রহণের জন্য তিনি রাজি হলেন। কিন্তু ফটিক যে এত সহজে রাজি হবে তিনি এটা বুঝতে পারেননি। তাই এইভাবে ফটিক তার মামাকে অস্থির করে তোলে, কবে যাবে, কখন যাবে, কবে যাবে, কখন যাবে। তার উৎসাহ যেন ধরে না, সে কখন দেখবে, এমনকি উৎসাহে তার রাত্রে নিদ্রা হয় না। অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্যবশত সে আনন্দে তার নিজস্ব যে সামগ্রী ছিল, উপকরণ খেলার, তার নিজস্ব সম্পদ, ছিপ, ঘুড়ি, লাটাই, সমস্ত তার ছোট ভাই মাখনকে পুত্রাদি ক্রমে ভোগ দখল করিবার পুরা অধিকার দিয়া গেল। পুত্রপদক্রমে মানে বংশানুক্রমে, যেমন আমরা বংশ পরম্পরায় পূর্বপুরুষ, তার পরবর্তী পুরুষ, তার পরবর্তী আমরা ভোগ অধিকার করে থাকি, ঠিক আছে। এই পরদাদা থেকে দাদা, দাদা থেকে বাবা, বাবা থেকে ছেলে, ছেলে থেকে ছেলের ছেলে, এইভাবে যে বংশানুক্রমে ভোগ দখল করি, সেইভাবে পুরো অধিকার তাকে দিয়ে গেল। অর্থাৎ তার উপরে আর কোনো অধিকার ফটিক রাখবে না, সম্পূর্ণ এগুলো মাখনের। কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল। যেহেতু তার মামা বিবাহিত, মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন, তা বলিতে পারি না। মানে মামি বিশেষ খুশি হননি, কারণ তার নিজেরই 3টি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘরকন্যা পাতিয়া বসিয়া আছেন, তার দেখভাল করে দিন অতিবাহিত করছেন। ইতিমধ্যে আরেক ব্যক্তির উপস্থিত ঘটেছে, আর তার পরিবারের মোট সদস্য সংখ্যা হয়ে দাঁড়িয়েছে 5 জন, তার মামাকে নিয়ে। ইতিমধ্যে সহসা একটা 13 বছরের অপরিচিত অশীতি পাড়াগাঁয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপদের সম্ভাবনা উপস্থিত হয়। বিশ্বম্বরের এত বয়স হইল, তবুও কিছুমাত্র যদি কাণ্ড জ্ঞান আছে। তাহলে মামি রাগ দেখায় মামার উপরে, কারণ একটা 13 বছরের অপরিচিত অশীতি পাড়াগাঁয়ের ছেলে, তাকে যদি এই কলকাতার একটা আবদ্ধ পরিবেশের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে একটা বিপদ উপস্থিত হবে। তার উপরে তার মনে হয় 3টি ছেলের যে সে মানুষ করছে, সেখানে তার পড়াশোনার ক্ষতি হবে। এই সব কথা বিশ্বম্বর অর্থাৎ তার মামা কোনো ভাবেনি। তাই রাগে বলে, বিশ্বম্বর এত বয়স হলো, তবু কিছু যদি একটু কাণ্ডজ্ঞান আছে। পরবর্তীতে অর্থাৎ আমরা এখানে কি জানতে পারলাম, যে ফটিকের বয়স 13 বছর, তার নিচে নয়। বিশেষত সেই 13-14 বছরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। বালাই অর্থাৎ বিপদ, কারণ 13-14 বছরের ছেলেমেয়েরা কোথাও যেন শোভা পায় না, কোনো কাজেও লাগে না, তাদের স্নেহ উদ্রেক করে না, তাহার সঙ্গ সুখও বিশেষ প্রার্থনীয় নয়, তাহার মুখে আদো আদো কথাও ন্যাকামি লাগে,
পাকা কথা ও জ্যাঠামি, কথা মাত্রই প্রগল্ভতা। অর্থাৎ এই সময়ের বয়সটা শুধুমাত্র সে কৈশোর থেকে সে যুবায় পরিণত হচ্ছে, আবার এইদিকে তার বালক অর্থ প্রায় শেষ হয়ে আসছে। অর্থাৎ একটা মাঝামাঝি সময়, সেটা হচ্ছে কৈশোরকাল। তার এই চঞ্চলতা, তার এই ন্যাকামিপনা, তার পাকা কথাও জ্যাঠামি মনে হয়, এরকম একটা ভাব। হঠাৎ কাপড় চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বেমানান রূপে বাড়িয়া ওঠে। মানে এই এতে তার শরীরের বার্ধক্যটাও, বৃদ্ধিটাও দ্রুত ঘটে, ফলে দ্রুত তার কাপড় চোপড়ের প্রয়োজন হয়। লোকে সেটা তাহার একটা কুস্ত্রী স্পর্ধাস্বরূপ জ্ঞান করে। তাহার শৈশবে লালিত্য কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায়, ভাষার ক্ষেত্রে পরিবর্তন ঘটে। আসলে একটা বালকের কৈশোরকালে যে যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায়, সেই একটা মাঝামাঝি অবস্থা, যেটাকে আমরা বলে থাকি বয়ঃসন্ধিকাল। এই সময় কিন্তু তার শৈশবের লালিত্য দূর হয়ে যায়, গলার কণ্ঠস্বরের এক পরিবর্তন আসে। লোকে সেজন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়াও থাকিতে পারে না। শৈশবে ও যৌবনকে অনেক দোষ মাপ করা যায়, কিন্তু এই সময় কোনো স্বাভাবিক অনিবার্য যদি ত্রুটি হয়, তা সকলের কাছে তা অসহনীয় বা অসহ্য বোধ হয়। একথা কিন্তু সেই বালকও বুঝতে পারে, তেমনি ফটিকও সে মনে মনে বুঝতে পারে। পৃথিবীতে কোথাও সে ঠিক খাপ খাইতেছে না, অর্থাৎ সব জায়গায় তার বেখাপ। কোনো জায়গায় সে মানিয়ে নিতে পারছে না। অর্থাৎ যেখানে জায়গা কম সেখানে সে বেশি হয়ে আসছে, আবার যেখানে জায়গা বেশি সেখানে তার অবস্থানটা ছোট হয়ে আসছে। এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধে সর্বদা সে লজ্জিত, সর্বদা সে ক্ষমাপ্রার্থী। এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা তার মনে জন্মায়। কিঞ্চিত মানে সামান্য কাতরতা তার মনে জন্মায়। এই সময় যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ অথবা সখ্য লাভ করিতে পারে, তবে তাহার নিকট আত্মা বিকৃত হইয়া থাকে। অর্থাৎ যেহেতু কেউ তাকে স্নেহ করে না, সকলেই তাকে একটা কুৎসি স্পর্ধারূপে দেখে এবং তার এগুলো তাকে দোষ জ্ঞান করে, কেউ তার প্রতি স্নেহতা সখ্যতা ভাব দেখে না। এখানে সেই বালকটি তখন স্নেহতা আর সখ্যতার অভাব বোধ করে। শুধু ফটিক নয়, এই বয়সের সকল বালকেরই এরকমই হয়ে থাকে। তখন তারা চায় কিছু নয়, স্নেহ চায়, তারা সখ্যতা চায়। এই সখ্যতা যে ব্যক্তি দিতে পারে, তার কাছে যেন সে তার নিজের আত্মা যেন বিক্রি করে দেয়, মানে তার জন্য সে যেন সব কিছু করতে পারে, নিজেকে সব কিছু করতে পারে, নিজের প্রাণকেও যেন উৎসর্গ করে সে দিতে পারে সামান্য স্নেহ আর সখ্যতার জন্য। কিন্তু তাহাকে স্নেহ করিতে কেউ সাহসও করে না, কারণ সেটা সাধারণ প্রশ্রয় বলিয়া মনে করে। সুতরাং তাহার চেহারা ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হয়ে যায়। অর্থাৎ এটা অনেকটা একটা তাচ্ছিল্যের ভঙ্গিতে তিনি দেখিয়েছেন এবং কঠোর সত্যটাকে কবি বলেছেন যে প্রভুহীন, যেমন একটা পথের কুকুর, সে স্বাভাবিক প্রকৃতির নিয়মে বাড়তে থাকে, কোনো নিয়ম শৃঙ্খলার মধ্যে সে থাকে না, তার মাথার উপর কোনো ছাদ থাকে না, সেইভাবে সে নিজের মতো বাড়তে থাকে এবং নিজের মতো চলাফেরা করে, তেমনই যেন তার একটা অবস্থা হয়। অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আবার তার উপরে সে এসেছে তার মায়ের সেই ঘর ছেড়ে এক অপরিচিত আবার জায়গায়। বালকের পক্ষে তখন তা নরক। একদিকে তার নিজের অবস্থানেও তো সঠিক স্থান পায় না, এই পরিচিত জায়গায় যখন সে তার অপরিচিত হয়ে যায়, তাহলে ভাবো অপরিচিত স্থানে গেলে সেই বালকের কী অবস্থা হবে। নরক অর্থাৎ দুঃখ কষ্ট ভোগের এক জায়গা হয়ে ওঠে। চারিদিকে তখন এক স্নেহশূন্য বিরাগ তার পদে পদে কাঁটার মতো বেঁধে। এই বয়সে সাধারণত নারী জাতিকে কোনো এক শ্রেষ্ঠ স্বর্গলোকের দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয়। অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয়। নারী জাতির প্রতি এই শ্রেষ্ঠ স্বর্গলোকের একটা দুর্লভ জীব বলে তার মনে হয়। তখন সে কী করে, তাহাদের নিকট থেকে উপেক্ষা অত্যন্ত সে দুঃসহ বোধ করে। মানে উপেক্ষা তার যেন দুঃসহ, মানে সহ্যের অতীত, যাকে সহ্য করা যায় না। মামির সেই স্নেহহীন চোখেও তেমনই, অর্থাৎ মামি যেহেতু একটা স্ত্রীলোক, সেই মামির স্নেহহীন চোখে সে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে। এইটে ফটিকের সবচাইতে বাজিত, মানে মনে খুবই এটা বেশি আঘাত হানত। মামির দৈবাত তাকে যদি কোনো একটা কাজ করিতে বলতো, তাহলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি করিয়া ফেলিত। কারণ ওই যে পূর্বে তো বললেন লেখক যে স্নেহ সক্ষতা যে দেখায়, তার কাছে সে আত্মা বিক্রি করিয়া দিয়ে থাকে। তেমনই করে মামি যদি হঠাৎ তাকে কোনো কাজ করতে দেয়, সে যদি 1 অংশ কাজ করে, বরং তার 10 অংশ কাজ করিয়ে দেয়। এতটা উৎসাহের সঙ্গে সে করে, বরং মামি তার প্রশংসার তুলনায় তাকে তার কাজ উৎসাহকে দমন করে বলে, ঢের হয়েছে, ওতে আর তোমার হাত দিতে হবে না, এখন তুমি নিজের কাছে মন দাওগে, একটু বড়গে যাও। তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির এত যত্ন বাহুল্য তার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত। ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাত ছাড়িবার জায়গা ছিল না। দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবল তাহার সেই গ্রামের কথা মনে পড়িত। গ্রাম পরিবেশের মধ্যে দেয়ালের মধ্যে আবদ্ধ থাকার কোনো বিষয় তার ছিল না। এখানে সে আস্তে আস্তে গ্রাম পরিবেশ আর শহর পরিবেশের পার্থক্য উপলব্ধি করতে পারছে। তখন সে দেখতে পাচ্ছে চারপাশে
আর গাছপালার ঘেরা তার একটা পরিবেশ নয়, চারপাশে এক ইট কাঠ পাথরের তৈরি দেয়ালের মাঝে সে যেন পড়ে গেছে। প্রকাণ্ড একটা ধাউস ঘুড়ি লইয়া মোঁ মোঁ শব্দে উড়িয়া বেড়াইবা সেই মাঠ তাইরে নাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর, দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ স্রোতস্বিনী, সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা, সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর্নিশি তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত। অর্থাৎ গ্রাম পরিবেশে থাকার সময় যেভাবে তার জীবন অতিবাহিত হতো তার একটা চিত্র এখানে লেখক তুলে ধরেছে। যে প্রকাণ্ড একটা বড় ঘড়ি নিয়ে সে বউ করে উঠতো, নিজের মনে নিজেই একটা রাগিনী আলাপ রচনা করে ছন্দ মতন সেটা সে গাইতো আর আনন্দ করতো, নদীতে ঝাঁপ দিত, সাঁতার কাটতো, দলবল ঘুরতো। এমনকি প্রতিদিন অন্যায় করলে তার মা তাকে বারবার শাসন করতো, অত্যাচার করতো, অবিচার করতো, আবার স্নেহ মা মমতায় ভরিয়ে তুলতো। সেই সমস্ত কথা তার মনে পড়ছে। জন্তুর মতো এক প্রকার অবুঝ ভালোবাসা, কেবল একটু কাছে যাইবার অন্ধ ইচ্ছা, কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা, গোধূলি সময়ের মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত। মানে মায়ের প্রতি মায়া মমতার একটা অবুঝ ভালোবাসা। মা কখন স্নেহ করেন আবার কখন তার প্রতি অত্যাচার অবিচার করেন তা সে বুঝতে পারে না, কিন্তু একটা অবুঝ একটা অন্ধ ভালোবাসার যেন মা তাকে আবার কাছে টেনে নিতেন। গোধূলির সময় সেই মাতৃহীন বৎসের মতো কেবল আন্তরিক মা মা ক্রন্দন তার মধ্যে উঠত। অর্থাৎ দিনের শেষে যখন সে মায়ের আশ্রয়ে আঁচলের তলায় আসতে পারত, সেটা তার এখানে আর হয়ে উঠছে না। তার বারবার সেই মা মা ক্রন্দন তাকে যেন লজ্জিতও করত এবং শঙ্কিতও করত। লজ্জিত কারণ শহর পরিবেশে মাতৃভাষা হিসেবে মা মা করা একটা লজ্জিত, অন্যদিকে তার একটা ভয় কাজ করত। এরপরে স্কুলে এত বড় একটা নির্বোধ অমনোযোগী বালক আর ছিল না, এটাও তার এক বিশেষ বিপত্তি। একটা কথা জিজ্ঞাসা করলে সে হাঁ করিয়া চাহিয়া থাকিত। মাস্টার যখন মার আরম্ভ করিত তার ভারক্রান্ত গর্দভের মতো নীরবে তা সহ্য করত। ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানলার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত। যখন সেই দ্বিপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দু একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইত, তখন তার চিত্ত অধীর হইয়া উঠত। কারণ শহরের পরিবেশে সে যেন একটা নিঃসঙ্গ ভাব অনুভব করছে। দলবলের সঙ্গে খেলাধুলো তার কিন্তু কোনো সুযোগ সেখানে নেই। তাই সে দুপুরে যখন ছাদে দিকে তাকাতো, দূরের সেই ছাদগুলোর মধ্যে সে লক্ষ্য করত কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে একটু কিছু একটা খেলার জন্য ক্ষণিকের জন্য তার দেখা দিত। তার মন চিত্ত অধীর হয়ে উঠত, চঞ্চল হয়ে উঠত। মনে হয়তো সেখানে যদি সে ছুটে যেতে পারতো, তাদের খেলায় সামিল হয়ে যেত, খেলার সঙ্গী হয়ে উঠত, তাহলে তার বেশ আনন্দ হতো। এইভাবে একদিন অনেক প্রতীক্ষা করিয়া অনেক সাহস নিয়ে সে তার মামাকে জিজ্ঞাসা করল, মামা, মার কাছে কবে যাব? মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক, কার্তিক মাসে পূজার ছুটি হবে। স্কুলে সাধারণত পূজার ছুটি হয়, এই পূজার ছুটিটা দীর্ঘদিনের ছুটি। এই দীর্ঘদিনের ছুটি হলে সেই সুযোগে তার মায়ের কাছে সে নিয়ে যাবে, মায়ের কাছ থেকে তাকে ঘুরিয়ে আনবে। তার এইভাবে একদিন ফটিক তার স্কুলের বই হারিয়ে ফেলে। এ আর এক বিপত্তি। কী হয়, একে তো সহজেই পড়া তৈরি হয় না, তারপর যদি তার বই হারিয়ে ফেলায় তাহলে ভাবো তার কী অবস্থা হবে। একেবারে নাচার হইয়া পড়িল, অর্থাৎ উপায়হীন, নিরুপায়। মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধর করছেন, প্লাস অপমান করছেন। স্কুলে তার এমন অবস্থা হচ্ছে যে মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে লজ্জাবোধ করছে। অর্থাৎ মামাতো ভাইরা ভালো পড়াশোনা করছে, বই হারাচ্ছে না, স্কুলের থেকে প্রশংসা পাচ্ছে। অপরদিকে যদি দেখে যে ফটিক তাতে পড়াশোনা করছে না, বরং বই হারিয়ে ফেলছে, প্রতিদিন মার খাচ্ছে, তখন সে যে তাদের এক আত্মীয় সম্পর্ক সেটা তারা স্বীকার করছে না, বরং স্বীকার করতে তারা লজ্জাবোধ করছে, অস্বীকার করছে। ইহার কোনো অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়েও যেন বলপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ করত, মানে যারা বেশি আনন্দ পেত ফটিকের প্রহারে। এইভাবে অসহ্য বোধ হতে ফটিক একদিন সিদ্ধান্ত নিয়ে সে তার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া বলল যে আমার বই হারিয়ে ফেলেছি। মামি কিন্তু অধরের দুই প্রান্তে একটা বিরক্তি রেখা অঙ্কিত করিয়া বলল, বেশ করেছ, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে নিতে পারি না। ফটিক আর কিছু না বলে চলিয়া আসিল। সে যে পরের পয়সা নষ্ট করছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল। নিজের হীনতা দৈন্য তাহাকে মাটির সহিত মিশিয়া ফেলিল। এইভাবে সে যখন আত্মদগ্ধে ভুগছে, তখন একদিন স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার এক মাথা ব্যথা করিতে লাগিল। তার গা শিরশির করিয়া উঠিল। বুঝিতে পারিল তার জ্বর আসবে, বুঝিতে পারল তার ব্যামো বাঁধবে, অর্থাৎ অসুখ হবে। এই অসুখ হলে মামির প্রতি সে যেন অত্যন্ত অনর্থক উপদ্রব করে বসবে। একে তো মামি তার প্রতি বিশেষভাবে বিরক্তি দেখায়,
বা অসন্তুষ্ট প্রকাশ করে শুরুতে আর এ যাবত, তার উপর যদি সে অসুস্থ হয়ে ওঠে তাহলে তার সেবা করবে কে? মামির এই ব্যামোর মামি এই ব্যামোটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাতনের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করল। কারণ সে যখন তার গ্রামের বাড়িতে অসুস্থ হতো, সেই রোগের সময় অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তার লজ্জাবোধ হইতে লাগিল। যথারীতি সে একটা সিদ্ধান্ত নিল। সে এখান থেকে তার মায়ের উদ্দেশ্যে অর্থাৎ গ্রামের বাড়িতে সে যাবে। যথারীতি পরদিন প্রাতকালে ফটিক আর দেখা গেল না। চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন আবার রাত্রি হইতে মুষলধারা শ্রাবণের বৃষ্টি পড়িতেছে। ভাবো, তার শরীরে জ্বর ভাব, এদিকে বৃষ্টি হচ্ছে। সে যদি বৃষ্টিতে ভেজে তাহলে তার আরও অসুস্থ হবে। এবং সে কোথায় আছে, না খেয়ে আছে, এই চিন্তায় বিশেষভাবে বিশ্বম্বরবাবু বিশেষ চিন্তিত। সুতরাং খোঁজ করিতে করিতে লোকজন যখন অনর্থক অনেক ভিজতে হইল, অবশ্যই যখন কোথাও পাইল না, বিশ্বম্বরবাবু তখন পুলিশকে খবর দিলেন। সমস্ত দিন এইভাবে অতিবাহিত হলো। ঠিক সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্বরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল। তখন ঝুপঝুপ করে অবিশ্রাম বৃষ্টি পড়িতেছে। রাস্তায় এক হাঁটু জল দাঁড়াইয়া গিয়াছে। দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বিশ্বম্বরবাবুর নিকট উপস্থিত করিল। তাহার আপাদমস্তক ভিজা, সর্বাঙ্গে তার কাদা, মানে ফটিকের বলছে সে ভিজেছে, সে তার গায়ে কাদা লেগে আছে, তার মুখ চক্ষুর লোহিত বর্ণ, কারণ একে সে জ্বর অবস্থায় ঘর থেকে বেরিয়েছিল, তার উপরে বৃষ্টিতে ভিজেছে, মানে জ্বর আরও দীর্ঘ হয়ে উঠেছে। থরথর করিয়া সে কাঁপছে। বিশ্বম্বরবাবু প্রায় কোলে করিয়া তাহাকে অন্তঃপুরে লইয়া গেল। কিন্তু মামি তাহাকে দেখিয়া মানবিক না হয়ে তার উপরে যেন নির্দয় প্রকাশ করল। বলল, কেন বাবু, পরের ছেলেকে নিয়ে কেন এত কর্মভোগ? দাও, ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালোরূপ আহারাদি হয়নি। নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটখিট করিয়াছেন। ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল, আমি মার কাছে যাচ্ছিল, আমাকে ফিরিয়ে এনেছে। বালকের জ্বর কিন্তু এদিকে অত্যন্ত বেড়ে উঠেছে। সমস্ত রাত্রি সে প্রলাপ অর্থাৎ ভুল বকছিল, অনর্থক কথাবার্তা। বিশ্বম্বরবাবু চিকিৎসক লইয়া আসিলেন। চিকিৎসক চিকিৎসা করিলেন। ফটিক তার রক্ত বর্ণ চক্ষু একবার উন্মূলিত করিয়া, মানে চোখ একবার খুলে কড়িকাঠের দিকে হতবুদ্ধিভাবে তাকায়, মানে আগে যে ঘর ছিল, ঘরের উপরে সাধারণত ইটের ছাদ দেওয়া হতো এবং তাতে কাঠ ব্যবহার করা হতো, তারপরে ইটগুলো সাজানো হতো, ওগুলোকে বলা হতো কড়িকাঠ। হতবুদ্ধিভাবে তাকায় রহিল। মামা, আমার ছুটি হয়েছে কি? বিশ্বম্বরবাবু তিনি বিশেষভাবে ব্যথিত হয়েছিলেন। তার যথারীতি রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বলিলেন, বিশ্বম্বরবাবু তখন রুমালে চোখ মুছিয়া সস্নেহে ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন। ফটিক আবার সেই বিড়বিড় করিয়া বকিতে লাগিল, অর্থাৎ প্রলাপ বলিতে লাগিল। এর মধ্যে সে তখন বিড়বিড় করে বলল, মা, আমাকে মারিস নে মা, সত্যি বলছি, আমি কোনো দোষ করিনি। অর্থাৎ তার মনের মধ্যে সেই চিন্তার উদ্রেক ঘটেছিল যে সে যখন তার মাখনকে মেরেছিল, তার মা যখন তার মাখনকে মারার জন্য তার কাছে কেন মেরেছে তা জিজ্ঞাসা করেছিল, মা তার প্রতি যখন পিষ্টে 2-3টে চপেট আঘাত করেছিল, তখন সে বলেছিল যে মা, আমাকে মারিস নে। যথারীতি সেও সেই কথাটা তার মনে আসছে যে সে কোনো দোষ করেনি। পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক তাহার প্রত্যাশায় কাহার প্রত্যাশায় ফ্যালফ্যাল করিয়া ঘরের চারিদিকে চাহিল। নিরাশ হইয়া আবার নীরবে দেয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল। সে ভাবল হয়তো তার সেই নিজের বাড়িতে উপস্থিত আছে, কিন্তু চারিদিকে যখন দেখল যে না, সে তার কলকাতায় মামার বাড়িতে আছে, তখন সে তার কোনো কথা না বলে নীরবে দেয়ালের দিকে মুখ করে পাশ ফিরে শুল। বিশ্বম্বরবাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন, ফটিক, তোর মাকে আনতে পাঠিয়েছি। এরপর তার পরদিনও কাটিয়া গেল। ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন, অবস্থা বড়ই খারাপ, মানে ফটিকের অবস্থা পূর্বের তুলনায় আরও শোচনীয় হয়ে উঠছে। এই অবস্থায় বিশ্বম্বরবাবু স্তিমিত প্রতিভে রোগশয্যায় বসিয়া প্রতি মুহূর্তে ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন। যেহেতু বিশ্বম্বরবাবু তার এই ভাগ্নিকে তার বোনের কাছ থেকে এক বিশেষ দায়িত্বে নিয়ে এসেছিল, এখন যদি তার মনের কাছে সেই ফটিককে ফিরিয়ে দিতে না পারে তাহলে সে বিশ্বাস ভঙ্গ করবে। এই অবস্থায় সে চেয়ে আছে কখন তার মা তার কাছে আসবে। ফটিকের মতো বিশ্বম্বরবাবু প্রতীক্ষায় আছে। ফটিক খালাসিদের মতো সুর করিয়া তখন বলিতে লাগিল, এক বাঁও মেলে না,
দো বাও মেলে না। কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল। খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত। ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না। অর্থাৎ কলকাতায় যখন তার মামা নিয়ে আসছিল সেই সময় স্টিমারে করে সে এসেছিল। স্টিমারে যারা খালাসি সাধারণত তারা নোঙর ফেলে তারা নিচে দেখতে চায় যে কতটুকু পরিমাণ সেই জলের তল খোঁজার চেষ্টা করে। যখন একবার পায় না, এক বাও মেলে না, দুবার পায় না, দো বাও মেলে না। ফটিক যেন সে তার এই অসুস্থতার মধ্য থেকেও সে যেন সেরকমই একটা জল মাপিতেছে। সে যেন একটা অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, যেখানে সে তার তল খুঁজে পাচ্ছে না। তাই তার যেন এরকম ভাবনার উদয় হয়েছে। এমন সময় ঘটল সেই ঘটনা। ফটিকের মাথা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়া উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন। ফটিকের মা আসলো, যেহেতু তার সন্তানের রোগগ্রস্ত অবস্থার কথা শুনেছে এবং তা খুবই খারাপ অবস্থা, তখন ঘরে প্রবেশ করলো দ্রুতভাবে এবং কাঁদতে থাকলো আর দুঃখ প্রকাশ করতে থাকলো। বিশম্বর তাকে বহু কষ্টে তার শোকোচ্ছ্বাস নিবৃত করিল, তাকে শান্ত হতে বলল। তিনি শয্যার উপর আছাড় খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন, ফটিক সোনা, মানিক আমার। ফটিক যেন অতি সহজেই তাহার উত্তর দেয়া কহিল, হ্যাঁ। মানে ফটিক যেন এই কণ্ঠটি শোনার অপেক্ষায় ছিল। তার উত্তরও সে যথারীতি দিল। মা আবার ডাকলেন, ওরে ফটিক, বাপধন রে। ফটিক তখন আস্তে আস্তে পাশ ফিরিয়া কাহাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল, মা, এখন আমার ছুটি হয়েছে। মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এইভাবে ছুটি গল্পটির সমাপ্ত। আশা করি ছুটি গল্পের এই আলোচনাটি থেকে তোমাদের আর কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলের আলোচনাগুলি দেখবে, ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দেবে যাতে তারা উপকৃত হয়। আবারও বলছি, তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে বিশেষ আনন্দিত ও অনুপ্রাণিত করে তোলে। ধন্যবাদ। ছোট গল্পকার রবীন্দ্রনাথের লেখা এই ছুটি গল্প থেকে আমরা জানতে পারব যে ছুটি গল্পের বালকদিগের যে সর্দার ফটিক, সে এক পিতৃহীন। তার সঙ্গে প্রকৃতির একটা নিবিড় সম্পর্ক আছে। পিতৃহীন এই বালকটি তার মায়ের অবদ্ধতার জন্য তার বিধবা মা তাকে তার দাদা বিশ্বম্বরবাবুর সঙ্গে কলকাতায় পাঠিয়ে দেয়। ফলে প্রকৃতির সন্তান ফটিক গ্রাম্য পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং কলকাতার কৃত্রিম পরিবেশে এক বন্দি জীবনে সে কারাগার মধ্যে পড়ে। অর্থাৎ সে একটা মুক্ত পরিবেশ থেকে বদ্ধ পরিবেশের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে। বদ্ধ পরিবেশের মধ্যে গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর ছুটি গল্পের মধ্যে বালকদিগের সর্দার ফটিক সম্বন্ধে এক চূড়ান্ত সত্য তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন ফটিকের সম্বন্ধ আসলে প্রকৃতির সঙ্গে এক নিগূঢ় সম্পর্ক। অথচ এই পিতৃহীনা বালকটি মায়ের অবাধ্যতা হওয়ায় মা তার দাদা কলকাতায় বসবাসকারী বিশ্বম্বরবাবুর কাছে পাঠিয়ে দেয়। ফলে প্রকৃতি থেকে তার বিচ্ছিন্ন ঘটে। প্রকৃতির সন্তান ফটিক তখন মুক্ত পরিবেশ থেকে বদ্ধ পরিকর পরিবেশের মধ্যে বন্দি জীবন কাটাতে থাকে। একসময় সেই বন্দি জীবন থেকে সে মুক্তি লাভের চেষ্টা করে এবং সে ছুটি চায়, সে ফিরে যেতে চায় সেই মুক্ত পরিবেশে। কিন্তু সে অনেক চেষ্টা করেও সে তার মায়ের কাছে ফিরে যেতে পারেনি, বরং সে রোগাক্রান্ত হয়, জ্বরে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটে তার মামার বাড়িতেই। সেখানে তার মায়ের কাছে গল্পের শেষে ফটিক তার মাকে উদ্দেশ্য করে জানায়, মা, এখন আমার ছুটি হয়েছে। মা, এখন আমি বাড়ি যাচ্ছি। দেখো, এই ছুটিতে একদিকে মিলন, আবার অপরদিকে বিচ্ছেদ, যেন এক ধরনের একটা ব্যঞ্জনাধর্মী বিষয়। আসলে রবীন্দ্রনাথ ছুটি গল্পে দেখাতে চেয়েছেন প্রকৃতির কাছ থেকে বিচ্ছিন্ন হলেই
মৃত্যু। সরল আনন্দের স্বর্গ থেকে একবার ভ্রষ্ট হলে আর ফিরে আসবার পথ নেই। চুটিগল্পে সেই ফটিক নিসর্গ জগৎ থেকে, গ্রামীণ জীবন থেকে, মানে মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। মুক্তির পথে পা বাড়িয়েছে, সে বিদায় নিয়েছে। তাই শেষে বলেছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি। এই হলো ছুটি গল্পের সংক্ষিপ্ত রূপ। এবার আমরা বিস্তারিত জানব। अच्छी बात बोली, आपको अच्छी लगी तो ऐसे थोड़ा मार दीजिए हाथ, आप थोड़ा सा मार दीजिए। ठीक 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 की ना? ठीक ठीक